রুমিন ফারহানা, যদিও আপনি এই মাত্র এসে পৌঁছেছেন, তারপর আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। জামাতের সমাবেশ নিশ্চয়ই আপনি দেখেছেন। জামাতের সমাবেশে অনেকগুলো বার্তা দেওয়া হয়েছে, কিন্তু মূল বার্তা হিসেবে যদি আমরা দেখি তাহলে তারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে আগের লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবারের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন তাদের কোনো মন্ত্রী এমপি সরকারি প্লট নেবেন না, চড়বেন না ট্যাক্সবিহীন গাড়িতে। এছাড়া তারা কিছু টি শার্টও দিয়েছিলেন এই সমাবেশ উপলক্ষে। সেখানে তারা লিখেছেন নতুন প্রজন্মের প্রথম ভোট চাঁদাবাজদের বিপক্ষে হোক। অন্যদিকে যদি আমরা বিএনপির দিকে একটু তাকাই, বিবিসি বাংলা গতকাল একটি প্রতিবেদন করেছে, সেটি শিরোনাম ছিল চাঁদাবাজির অভিযোগে চাপের মুখে বিএনপি, দলীয় নিয়ন্ত্রণ কতটা। এবং এর মাঝে যদি আমরা খেয়াল করি বিএনপিকে নিয়ে এই ধরনের অনেকগুলো প্রতিবেদন ভিন্ন ভিন্ন মিডিয়াতে এসেছে। মনে হচ্ছে বিএনপির ইমেজ কিছুটা প্রশ্নের মুখে পড়েছে, যেহেতু তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপকভাবে চাঁদাবাজি এবং দখল বাণিজ্য, অ্যাটলিস্ট মিডিয়া রিপোর্টে আমরা তাই দেখতে পাচ্ছি, সেগুলোতে জড়িয়ে গেছেন। অন্যদিকে জামাতকে নিয়ে মানুষের মনে এক ধরনের ধারণা হয়তো আছে যে জামাত কিছুটা, যেহেতু ইসলামপন্থী দল, তাই তারা কিছুটা নিজেরা দুর্নীতি থেকে দূরে থাকবেন, বা দুর্নীতির যে বাংলাদেশের সমস্যা সেটি হয়তো তারা কিছুটা নিরাময় করতে পারবেন। আপনার কি মনে হয় যে জামাতের এই যে অপেক্ষাকৃত একটা ক্লিন ইমেজ, এটা কি বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ কিনা, বা সামনের নির্বাচনে একটা চ্যালেঞ্জ হবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি বিষয়টিকে অন্যভাবে দেখে বলি যে জামাতের তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই। জামাত কি কখনো ক্ষমতায় এসছে? জামাত ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করে 3টা মাত্র সিট পেয়েছিল। পরবর্তীতে তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারপরে তারা সংসদে যায় এবং মন্ত্রিত্বও পায় 2টা। সো তাদের তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই। তারা যদি জীবনে কোনোদিন সরকার গঠন করে তখন আমরা বুঝতে পারবো যে জামাত যেই প্রশ্নগুলো আপনি করছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে কিনা। 1, 2 হচ্ছে ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা। আমি জানি না বিএনপি কি জামাতের ভাসুর? মানে চাঁদাবাজ বলছে ঠিকই, আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে, ধরেন আপনিও বুঝতে পারছেন নিশ্চয়ই, না হলে ওটার পরপরই আপনি বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না। সো এটা সবার কাছেই পরিষ্কার যে জামাত আসলে কার কথা বলতে চায়, কিন্তু জামাত ওই নামটা মুখে নেবে না। কেন? এইটুকু সততা, এইটুকু সৎসাহস কেন জামাতের থাকবে না? যারা ইসলামের নাম ধরে রাজনীতি করছে আপনার প্রশ্ন অনুযায়ী, তাদের ব্যাপারে তো আমরা এইটুকু সৎসাহস আশা করতেই পারি। তারা সরাসরি বলুক কোন দল চাঁদাবাজ, মানে যেহেতু তারা কি মিন করছে এটা সকলের কাছে স্পষ্ট, বলতে বাধা কোথায়। 3 হলো তারা যে কথাগুলো বলেছে দুর্নীতির বিরুদ্ধে, আগের লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখন লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবসময় আছি পাশে, কিন্তু আগের সরকার কেবলই ফ্যাসিবাদ ছিল, সেখানে দুর্নীতি হয় নাই। 400 কোটি টাকা পিয়ন তৈরি করে নাই, 28 লক্ষ না 29 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় নাই শ্বেতপত্রের তথ্য অনুযায়ী। সেখানে ব্যাংক থেকে ঋণের নামে কত লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে বলেন তো? সেই সময় অর্থনীতিবিদরা খালি বলতেন যে এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের পরিচালকের কাছ থেকে বন্ধুত্বের নাম করে দোহাই দিয়ে পরস্পরের ব্যাংক থেকে লোন নেন এবং জেনে শুনে লোন নেন যে লোনটা তারা ফেরত দেবেন না। এবং অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেছিলেন সেই সময় যে কার্পেটের নিচে লুকানো ঋণ যদি আমরা যুক্ত করি তাহলে সেটা 5 লক্ষ কোটি টাকা, 4.5 থেকে 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। সো এই ফিগারগুলো কি দুর্নীতির অংশ নয়? আমরা কি দেখি না একজন মন্ত্রী 328টা বাড়ি নাকি 600 সামথিং বাড়ি লন্ডনে করেছেন? সো এগুলো তো সবই দুর্নীতির অংশ। এক গোলাপ একেবারে পথে থেকে উঠে এসে, ফুটপাথ থেকে উঠে এসে আমেরিকায়, লন্ডনে, বিভিন্ন জায়গায় অনেক 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 সম্পদ তৈরি করেছেন, আমরা তো দেখেছি এগুলো। সো দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা নতুন শুরু হয় না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ফ্যাসিবাদের সঙ্গে দুর্নীতিও অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। আমি জানি না কেন জামাত কেবলমাত্র ফ্যাসিবাদ দেখছে, দুর্নীতি দেখতে পাচ্ছে না। দুর্নীতি সেই সময়ও ছিল। এবং তারা যে প্রস্তাবনা দিচ্ছে, তারা জনগণের কাছে যে ওয়াদা করছে, সেটা যদি জনগণ সত্যিই বিশ্বাস করে এবং গ্রহণ করে তাহলে জামাত ভোট পাবে, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। এবং আমি মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী কিংবা বাংলাদেশের কোনো সচেতন নাগরিকেরই সেই ব্যাপারে আপত্তি থাকার উচিত। কারণ আপনি ভোটের মাঠে কিভাবে আপনার প্রচারণাকে সাজাবেন, কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বী দলগুলোর ব্যাপারে আপনি
প্রপাগান্ডা বলেন বা তথ্য বলেন, যেটাই বলেন, সেটা ছড়িয়ে দিয়ে তার ভোটটা কমিয়ে আপনার ভোট বাড়াবেন, এটা একেবারেই আপনার দলীয় কৌশলের ব্যাপার। সেখানে আরেকটা দলের হয়ে আমি কোনো কথা বলতে পারি না। তবে বিএনপির এই বিষয় নিয়ে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেটার উত্তরে আমি বলি, বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি যেটা এখনো পাওয়ারে আসে নাই, এবং বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। সো এর একেবারে টপ থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত প্রায় লক্ষাধিক নেতাকর্মী আছে। এখন তারা দলের নাম ভাঙিয়ে যদি কোনো অপকর্ম করে থাকে, বিএনপি পাওয়ারে না থাকা অবস্থায় সর্বোচ্চ কি করতে পারে? দলগত ব্যবস্থা নিতে পারে। সেটা বিএনপি 4000-এর উপরে নেতাকর্মীর ব্যাপারে নিয়েছে। কিন্তু যেহেতু বাংলাদেশে এখন একটি সরকার আছে, আমরা সেই সরকারের কাছে আশা করব, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন যে সরকারের ব্যবস্থা নিতে হবে। সরকার যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা কয়েকটি নেয়, তখন যদি বিএনপি কোনো লবিং করে, তদবির করে, ছাড়িয়ে আনার চেষ্টা করে, তখন না হয় আপনারা বিএনপিকে দোষ দিবেন। বিএনপির এই বক্তব্য খুবই পরিষ্কার, এবং তারা এটা বারবার একেবারে শীর্ষ নেতৃত্ব থেকেই বলা হচ্ছে যে 4000 নেতাকর্মীকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল। আপনার বক্তব্য যদি একটু বলি, যে আপনি বলেছেন যে জামাত তো পরীক্ষাই দেয়নি এখন পর্যন্ত, সেই বক্তব্যের মানে তারা কিছুটা বিরোধিতা করে। তারা বলতে চায় যে 2001 থেকে 6 পর্যন্ত যখন তাদের দল থেকে 2জন মন্ত্রী ছিল, তখন বিএনপির মন্ত্রিসভা বা 4 দলীয় জোটের যে মন্ত্রিসভা ছিল সেটির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল, এবং বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তাদের মন্ত্রীদের বিরুদ্ধে একটাও দুর্নীতির অভিযোগ আসে নাই, সেটি তারা বলে। আর এইটুকু যদি জানতে চাই যে জামাত পরীক্ষাই দেয়নি, সেটি কি তাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে বিএনপি যখন পরীক্ষা দিয়েছে তখন সেই পরীক্ষায় খুব ভালো ফল করতে পারেনি? না, এটা আমি আপনাকে বলি যে আমি আম খাবো কিন্তু আমি আটির দায়িত্ব নেব না, এটা হলে তো হবে না। মন্ত্রিত্বের স্বাদ আমি ভোগ করব বিএনপির সঙ্গে গিয়ে ক্ষমতায়, কিন্তু বিএনপির সময়কার কোনো দায়িত্ব আমার নাই, আমি ছিলাম ফেরেশতা আর বিএনপি ছিল ইবলিশ, এটা বললে তো ভাই হবে না। এটা আপনি ধর্মের দৃষ্টিকোণ থেকেই বলেন, আর আপনি মানে মানে কি বলবো, লজিকের দৃষ্টিকোণ থেকেই বলেন, কোনো দৃষ্টিকোণ থেকেই আমি ফলটি খাবো কিন্তু তার দায়িত্বটি নেব না, তা হবে না। এটা একটা কম্বাইন্ড রেসপন্সিবিলিটি, এটা একটা ক্যাবিনেট রেসপন্সিবিলিটি। সুতরাং যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল হয়ে থাকে, তার দায় বিএনপিকে যেমন বহন করতে হবে, তার দায় সেই সময় 4 দলীয় জোটে যারা ছিল তাদের সবাইকেই বহন করতে হবে। আর আপনি যেটি বলেন এটা বিএনপির ক্ষেত্রে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ কিনা, দেখুন জামাত তো বাংলাদেশের আগের থেকে, বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতি করছে জামায়াতে ইসলামী, সেই পাকিস্তান আমল থেকে তারা রাজনীতি করছে। তারা কিন্তু তাদের রাজনৈতিক যে বড় বড় ভুলগুলো, সেগুলোর ব্যাপারে এখন পর্যন্ত না তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে, না তারা কোনো রকম কোনো রিমোর্স বা কোনো রকম কোনো দুঃখ প্রকাশের দিকে গেছে। সো বাংলাদেশের মানুষ ধর্মপ্রান্ত বটেই, কিন্তু বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে নয়। আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধকে ক্যাপিটালাইজ করতে, তাদের পলিটিক্যাল ফায়দা আদায়ের জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করতে। মানুষ কিন্তু সেটা ভালোভাবে নেয় নাই। সে কারণেই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে এসছে। সো মুক্তিযুদ্ধকে এই যে পলিটিক্যাল হীন স্বার্থে ব্যবহার করে, এটা মানুষ ভালোভাবে নেয় নাই। ঠিক একইভাবে পলিটিক্যাল এই এত বড় বাংলাদেশের জন্মের ইতিহাসটার সঙ্গে যাদের এক ধরনের বিরোধপূর্ণ সম্পর্ক, তাদেরকেও মানুষ খুব ভালোভাবে নেবে না। ধন্যবাদ রুমিন, আপনার কাছে আসবো, আপনার বক্তব্য পরিষ্কার। আশরাফ কাসার, আপনার কাছে যেতে চাই। আপনি ফেসবুকে খুবই সক্রিয়, আমি যদি ভুল না বলে থাকি আপনি ফেসবুকে আজই একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে আপনি লিখেছেন জাতীয় নির্বাচন অনিশ্চিত। কেন বলছেন জাতীয় নির্বাচন অনিশ্চিত? কেন আপনার মনে হচ্ছে যদি একটু ব্যাখ্যা দেখুন, আমার গত কয়েক সপ্তাহের বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম, গোপালগঞ্জের ঘটনা, জামাত ইসলামীর পিআর নিয়ে বক্তব্য, এনসিপির বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের ব্যাপারে বিষোদ্গার, এগুলো দেখে আমার মনে হয়েছে যে নির্বাচনের জন্য যে পরিবেশটি দরকার, ক্রমশ আমরা সেই পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছি, অথবা ওই পরিবেশের কাছাকাছি আসতে পারছি না। নির্বাচনে ধরেন একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক থাকার কথা, একটা সামাজিক সৌহার্দ্য থাকার কথা, একটা রাজনৈতিক সংহতি থাকার কথা। এছাড়া কিন্তু নির্বাচন অনুষ্ঠান করা যাবে না, কেননা আপনি পুলিশ বলেন, বেসামরিক প্রশাসন বলেন, নির্বাচন কমিশন বলেন, তারা এগুলোর উপরে নির্ভর করে নির্বাচন পরিকল্পনা করে। আমার মনে হচ্ছে যে প্রথম কথা, জামাত এবং এনসিপি প্রকাশ্যেই বলেছে যে সংস্কার ছাড়া, বিচার ছাড়া
তারা নির্বাচন চায় না। কাজে নির্বাচনটি তাদের কাছে থার্ড প্রায়োরিটি, বিচার প্রথম, সংস্কার দ্বিতীয়, থার্ড। এখন বিএনপি বলছে যে আমরা একটা ন্যূনতম সংস্কারে আগ্রহী, এবং বিএনপি অনেক দূর কিছু কিছু বিষয়ে আমাকে অবাকও করেছে যে বিএনপি এই ধরনের ঐক্যমত্যে রাজি হয়েছে, তারপরেও তারা নির্বাচনটি আগে চায়। এখন দেখুন অবস্থা হয়েছে, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এখন বাজারে 3টি বড় দল রয়েছে, আরও অনেক ছোট দলও রয়েছে, কিন্তু যদি নির্বাচনের মাঠটি আপনি সুন্দর করে সাজাতে না পারেন, আর আমরা সরকারকে অত্যন্ত দুর্বল দেখছি, মানে এই সরকারের মানে কোনো রকমের সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না আইন শৃঙ্খলার উপরে, এবং কোনো রকমের সক্ষমতা দেখতে পাচ্ছি না বিরোধপূর্ণ রাজনৈতিক পরিবেশের উপরে, এবং মব জাস্টিসের যে ভয়াবহতা হয়েছে বা হচ্ছে সেটির উপরেও। কাজেই একটা দুর্বল সরকার এবং একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং গোপালগঞ্জের মতো পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে হামলা চালানোর পরে সেটি নিয়ে মিথ্যাচার করা, এই সব দেখে মনে হচ্ছে যে নির্বাচন ক্রমশ দূরে সরে যাচ্ছে। আরও একটি কারণ, লন্ডনে যে বৈঠকটি হয়েছিল আপনি খেয়াল করে দেখবেন যে তারপরে এক ধরনের আশাবাদ ছড়িয়েছিল, তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচন হবে, ফেব্রুয়ারির কত তারিখে হবে, শেষে হবে না মাঝে হবে, এই সব আলোচনা হচ্ছিল। সরকারটিকে প্রায় 60 দিন হয়ে যাওয়ার পরেও আমরা তার কোনো ফলো আপ করতে দেখিনি। নির্বাচন কমিশন দায়িত্ব নেবে, নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণা করবে, আমরা তার কিছুই হতে দেখিনি। দেখুন নির্বাচনটি হঠাৎ করে এক রাতে বাসি ফু দিয়ে বা একটি সকালবেলা বাসি ফু দিয়ে তো করা যাবে না। আর 17 বছর পরের নির্বাচন, হাসিনা আমাদের পরপর 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, ভোট দিতে দেয়নি। এই জন্য মনে হচ্ছে যে নির্বাচনের পরিবেশটি ক্রমশ আপনার অনিশ্চিত একটি জায়গায় চলে যাচ্ছে। এখন দেখুন রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি প্রায়ই বলে থাকি, আমাদের প্রত্যেকের ভেতরে সচেতনভাবে কিংবা অবচেতনভাবে এক টুকরো হাসিনা ঢুকে গেছে, আমাদের সেটি বের করে ফেলতে হবে। কে কীভাবে বের করবেন এটি তার দায়িত্ব। এক টুকরো ফ্যাসিজমও ঢুকে গেছে, সেটি রাজনৈতিক পরিভাষাতেও, আমাদের শারীরিক আচরণেও এবং আমাদের দলীয় রাজনীতির আচরণেও। দেখুন আপনি এই যে জামাতে ইসলামী যেভাবে কথা বলছে, আমি আপনাকে একটু প্রশ্ন করি, কোনটি বড় অপরাধ, দুর্নীতি নাকি মানবতা বিরোধী অপরাধ? স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে খুন করা অপরাধ, নারীদেরকে ধর্ষণ করা অপরাধ, নাকি দুর্নীতি বড় অপরাধ? এটি হয়তো ওইভাবে মাপা সম্ভব না, কিন্তু তাদেরকে আমরা একটা খুশি খুশি ভাব দেখতে পাচ্ছি। বিশেষ করে গণ অভ্যুত্থানটির সাথে যেহেতু তারা যুক্ত ছিলেন, তাদের ছাত্র সংগঠন যুক্ত ছিল, কোথাও কোথাও তারা দারুণ ভূমিকা রেখেছেন। ডাজন্ট মিন বাংলাদেশের লোক স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতির মঞ্চে মধ্য অবস্থানে দেখতে চায়। আমি কিন্তু আপনাকে উল্টোটা বলি, মানুষ ভয়ঙ্করভাবে ভীত যে এই কি গণ অভ্যুত্থান হলো, একটি অপশাসনের মহিলা পালিয়ে গেলেন দলবল সহ, আরেকটি ভয়ঙ্কর অপশাসন, গতকালকে আমরা পুরনো শকুন ফিরে এসেছে, এরকম অনেক জায়গায় দেখেছি। কাজেই এই মীমাংসাটি জামাতকে করতে হবে। জামাত ভাবছে যে এটির আলোচনা না করে বিএনপি বা সরকারে যারা যেতে পারে তাদের বিষোদ্গার করলে তার একটা রাজনৈতিক ভোট তৈরি হবে। কিন্তু এমনও হতে পারে যে আপনার দক্ষিণপন্থী অথবা আপনার ডানপন্থী, ইসলামপন্থী, আমরা যেই নামেই ডাকি না কেন, তাদেরকে হয়তো গণতন্ত্রের শক্তি হিসাবে মানুষ গ্রহণ নাও করতে পারে। দেখুন বিএনপি যে এক্সপোজড এটা আমরা সবাই জানি, এটা বিএনপি নেতৃত্ব 3000 না 4000 কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেটি অত্যন্ত ন্যূনতম। বিএনপির সাংগঠনিক অপরাধ, বিএনপির নেতাকর্মীরা যে নৈরাজ্য করছে, চাঁদাবাজি করছে, গুন্ডামি করছে, দখলদারিত্ব করছে, এটি খুবই প্রকাশ্য এবং এর দল হিসাবে যথেষ্ট করছে বলে আমি মনে করি না। জামাতের অপরাধ 71 সাল না, শুধু বর্তমান সময়ে সিস্টেমেটিক নৈতিক করাপশন, এবং তারা সচিবালয়ে কিভাবে ঘাঁটি গেড়েছেন, কিভাবে যেহেতু সরকারটি দুর্বল তার ঘাড়ে উঠে বসেছেন ব্যুরোক্রেটরা। সেই ব্যুরোক্রেটরা কারা? আমরা যখন কোনো সার্কুলার দেখি, কোনো বিষয়ে কোনো মেমো দেখি, তখন আমরা পরিষ্কার বুঝতে পারি তাদের ব্যাকগ্রাউন্ড কী, এবং সেটিতে দক্ষিণপন্থীরা ভর করেছেন। জামাত হচ্ছে সেই বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক শক্তি, যিনি নারী স্বাধীনতা চান না, নারীদের হেনস্থার সময় মুখ খোলেন না, বাংলাদেশের প্রগতির পক্ষে যায় এমন কোনো আন্দোলনে তারা ছিলেন না। তাদের সারা জীবনের সৌভাগ্য তাদের রাজনৈতিক ইতিহাসের যে জুলাই গণ অভ্যুত্থানের মতো একটি ঘটনার সাথে তারা কোনো একভাবে যুক্ত হয়ে গেছিলেন, কিন্তু তাদের অপরাধের সীমা কিন্তু গুরুতর। এটি মীমাংসা না করে বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি করবে কি করবে না, বা এনসিপি তাদের জোটসঙ্গী হবে কি না, এগুলো আমার কাছে এখন বেশ হালকাই মনে হচ্ছে। কেননা 11 মাসে
যখন তারা সরকারে নাই কিন্তু আপনার পরোক্ষভাবে সরকারের ভেতরে বেশ ভালো অবস্থান তৈরি করেছে বলে আমরা ধারণা করি, সেনাবাহিনীর ভেতরে ভালো অবস্থান তৈরি করেছে, তাদের যে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি, এতে বাংলাদেশের মানুষ যথেষ্ট ভীত। দেখুন, জামাত কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি। রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা, মানে সরকারের ক্ষমতা পাওয়া, একটি চেয়ার দেওয়ার পরেও আপনি একজন মানুষের মানে দুর্নীতি করার প্রবণতা, লোভ এবং আস্ফালন টের পাবেন। জামাত ওই পরীক্ষায় কখনো অবতীর্ণ হয়নি এবং আমার যতটুকু ধারণা বাংলাদেশের সচেতন মানুষ এই শক্তিকে ক্ষমতায় পাঠিয়ে বাংলাদেশকে অপমানিত করবে না। কিন্তু তাদের এই কথা বলা সোহরাওয়ার্দী উদ্যানে অনেক সহজ, মেঠো বক্তৃতা কিন্তু সবচেয়ে, আপনি সারা দেশ থেকে 10,000 বাস এনেছেন, 8টি ট্রেন ভাড়া করেছেন, শখানেক কোটি টাকা খরচ করেছেন, আপনি আপনার কথা বলতেই পারেন, কিন্তু এই পরীক্ষায় তারা কখনো অবতীর্ণ হয়নি। তাদের ব্যাপারে কিন্তু অর্থনৈতিক দুর্নীতির চেয়ে নৈতিক দুর্নীতি অনেকভাবে প্রবল। আপনি কিন্তু ভুল বুঝবেন না, বাংলাদেশের লোক অর্থনৈতিক দুর্নীতি বোঝে যেই জায়গাটিতে বিএনপির মতো দল ধরা পড়ে, এবং নৈতিক দুর্নীতির জায়গাটা আরও প্রকৃষ্টভাবে বোঝে। এককভাবে নির্বাচন করে জামাত কেন তিনটি আসন পায়? এখন তারা যে পিআরের মানে কথা তুলেছে, হঠাৎ করে যেই দেশের লোক ইভিএমে আপনার বাটন চাপতে পারে না, সেই দেশের লোককে আপনি বলবেন আনুপাতিক হারে নির্বাচন করতে। এই প্রসঙ্গে আমি ফিরে আসব। যদি এই প্রসঙ্গে আমি একটু থাকতে চাই, জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে যেতে চাই। এই যে আশরাফ কায়সারের বক্তব্যেও এসেছিল যে গোপালগঞ্জের যে সংঘর্ষ, সংঘাত, প্রাণহানি, এটি কি চাইলে এড়ানো যেত কিনা, এবং এই যে এড়ানো হয়নি বা এড়িয়ে যাওয়া যায়নি, এটির সাথে অনেকের নির্বাচন পেছানোর এক ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছেন। আপনি এই যে একটা কোরিলেশন দেখার চেষ্টা করছেন লোকজন, সেটাকে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচন এবং শেয়ার বাজারের মধ্যে একটা দারুণ মিল আছে। আমেরিকান নির্বাচনের সময় বাংলাদেশের শেয়ার বাজারের দর উঠানামা করে। হরতাল, সংঘাত, সহিংসতা, এর বাইরেও নানান অনুষ্ঠান পর্বণকে ঘিরেও বন্যা পরিস্থিতিতেও শেয়ার বাজারে উঠানামা করে। বাংলাদেশের যে কোনো ঘটনা ঘটলেই এর সঙ্গে সামনে নির্বাচনটি হবে না, না হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের একটি রাজনৈতিক আলাপ সামনে নিয়ে আসার প্রবণতা আমাদের রাজনীতি প্রিয়, আমরা খুবই রাজনৈতিক আলোচনা করতে পছন্দ করি, সেই জায়গা থেকে রাজনীতি প্রিয় মানুষদের মধ্যে করার প্রবণতা লক্ষ্য করা যায়। আমি এই সমস্ত বিষয়টাকে যদি আপনি এভাবে একটু বিবেচনা করেন, গোপালগঞ্জে একটি সমাবেশ এনসিপি যে করেছে, তার আগে তারা কতগুলি জেলায় সমাবেশ করেছে? তাহলে এতগুলি জেলায় শুধু এনসিপি নয়, 5 আগস্ট তার পরবর্তী সময়ে বিএনপি, জামাত, অন্যান্য পলিটিক্যাল পার্টি তাদের প্রতিনিয়ত সভা সমাবেশ করে যাচ্ছে। কোথাও তো কোনো সংঘাত সহিংসতার ঘটনা ওই অর্থে নেই। শুধু গোপালগঞ্জে একটি পরিস্থিতি, একটি ঘটনা ঘটে যাওয়ার মধ্য দিয়েই যদি আমরা এই উপসংহারে উপনীত হতে পারি যে এর ফলে আগামী নির্বাচন হবে না, তাহলে তো আমাদের এখানে মানে নির্বাচনের সময় কত ভয়াবহ ঘটনা ঘটেছে না এর আগে কোথাও কিছু, মানে এর আগে যে মিছিলগুলো হয়েছে, বা যেই ধরনের জনসমাবেশ বা মার্চ বা যেটি আমরা বলি, সেখানে কোনো ধরনের সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেনি, তাই বলে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটির মাত্রাটা কি ছোট করে দেখার কোনো মানে সুযোগ আছে কি? কোনো সুযোগ নেই। 5 জন মারা গিয়েছে, অনেকগুলো ঘটনা হয়েছে, ময়নাতদন্ত ছাড়া তাদেরকে দাফন করা হয়েছে তারা বলছেন, এবং যারা নিহত হয়েছে, নিহতের পরিবারের সদস্যরা দাবি করছেন যে তারা ময়নাতদন্ত করতে চেয়েছেন, তারা সুরতহাল করতে চেয়েছেন, কিন্তু হাসপাতাল থেকে তাদেরকে করতে দেওয়া হয়নি। যদিও পুলিশ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে না, তারা নিয়ে গেছেন এবং তারা নিজেরাই করতে চাননি। আমরা যদি তাদের বক্তব্য মেনেও নিই, তারপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোনো মরদেহ আসলে করা হয়েছে ময়নাতদন্ত, যেগুলো করা হয়নি সেগুলো প্রয়োজনে কবর থেকে তোলা হবে। আচ্ছা, কি ধরনের প্রয়োজন হলে সেটি প্রয়োজন হবে এবং কাদের আসলে করা হয়েছে? কারণ আমি যতগুলো গণমাধ্যম দেখেছি, কোথাও আমি পাইনি যে কারো ময়নাতদন্ত বা সুরতহাল করা হয়েছে। ওকে, আপনার যদি শেষ হয়, আমি যে জায়গাটা থেকে শেষ করেছি সেখান থেকে আবার যাই। সুতরাং গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটলো সেটা এড়ানো যেত কিনা, সেটা কি দুর্বলতার কারণে হয়েছে, এর পুরো বিষয়টা এখন একটা তদন্ত সাপেক্ষ বিষয়। সরকারের দিক থেকে বলা হয়েছে যে আমাদের কাছে এক ধরনের তথ্য ছিল, কিন্তু এত ভয়াবহ হবে সেই ধরনের তথ্য আমাদের কাছে ছিল না। একটা গোয়েন্দা ব্যর্থতা না? অফকোর্স হতে পারে, গোয়েন্দা ব্যর্থতা হলে সেটা নিয়ে ব্যবস্থা নিবে, এবং এই গোয়েন্দা ব্যর্থতা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা একটি নির্বাচনমুখী
যখন আলাপ আলোচনা করছি সে সময় এই ঘটনা আমাদের জন্য একটা এক্সাম্পল হতে পারে, সেখান থেকে আমাদের লেসন নেওয়ার অনেক কিছু আছে। আর আপনি ময়নাতদন্তের বিষয়ে যেটা বলছেন, যে ইনফ্যাক্ট আপনি নিজেই বলেছেন, এখন দেখুন একদম লিখিতভাবে 16 তারিখ ওই লাশগুলি যখন হসপিটালের মর্গে নিয়ে যাওয়া হলো, লাশগুলি একরকম কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, লাশ তারা কাটতে দিবে না। সেখানে লিখিত নেওয়া হয়েছে হসপিটালের যিনি ইনচার্জ তার কাছ থেকে। এরপরে যদি এই লাশদের যে স্বজন তারা যদি চান যে সেটা ময়নাতদন্ত হবে, বাংলাদেশে ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে তোলার ঘটনা তো মনে হয় এটি প্রথম আলোচনা হয়েছে এমন নয়। প্রয়োজন হলে হবে। সেই সময়কার পরিস্থিতিতে যেটা হসপিটালকে সুরক্ষা দেওয়া যায়নি, সব গিয়ে ওখানে আক্রমণ করেছে, জেলখানায় আক্রমণ করেছে, ডিসির বাংলোতে আক্রমণ করেছে, এসপির বাড়িতে আক্রমণ করেছে। সেরকম একটা পরিস্থিতি, এটাকে তো আমরা কোনোভাবে কোনো প্রোটেস্ট হিসেবে আখ্যায়িত করতে পারি না, এটা তো অ্যাটাক। সেই জায়গার বাস্তবতা, এই টোটাল আমি কি ব্যর্থতা আছে কি ব্যর্থতা নেই এর টোটালটা তদন্ত করে দেখা হচ্ছে, এবং আমাদের তদন্ত করার জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠিত হয়েছে। জি, কমিটিতে কারা আছেন? কমিটিতে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, তার সঙ্গে আছেন 2জন অতিরিক্ত সচিব, একজন জনপ্রশাসন মন্ত্রণালয় আর একজন আইন এবং বিচার মন্ত্রণালয়। জি, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং আইন এবং বিচার মন্ত্রণালয় তাদের বিরুদ্ধেই তো তদন্ত হওয়ার কথা, সেখানে তারাই যদি তদন্ত কমিটিতে থাকেন, যেটি এরই মধ্যে সারা হোসেন এরই মধ্যে বলেছেন, তিনি বলেছেন যে শুধু সরকারি নয়, যেসব মন্ত্রণালয়ের উপর তদন্ত হবে তাদের লোকজন নিয়েই তো তার মধ্যে বসানো হয়েছে, সমস্যা তো সেখানে। দেখুন এখানে আমি একটা কথা বলি, বাংলাদেশে নাগরিক তদন্ত নতুন কোনো কিছু জিনিস নাই। আমরা বহু জায়গায় দেখেছি যে একটা ঘটনার পরে নাগরিক সমাজের পক্ষ থেকে সেখানে প্রতিনিধি দল গিয়েছে, সেটা তদন্ত করেছে। করুন, সরকারকে অ্যাকাউন্টেবল করুন, নো প্রবলেম। আমি বলছি যে গোপালগঞ্জ অন্তত আমাদের নির্বাচনের 7-8 মাস আগে যে ঘটনা ঘটেছে, এটা আমাদের জন্য একটা লার্নিং প্রসেস হতে পারে। আর গোপালগঞ্জ দিয়ে পুরো বাংলাদেশকে আমরা মূল্যায়ন করতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে, আপনি নির্বাচনের সময় গোপালগঞ্জে এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে, গোপালগঞ্জে যখন নির্বাচন হবে তখন কি সেখানে বিএনপি নির্বাচন অংশ নেবে না, জামাত নির্বাচন অংশ নেবে না, এনসিপি নির্বাচন অংশ নেবে না, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নানান পলিটিক্যাল পার্টি নির্বাচন অংশ নেবে। নির্বাচনী সুরক্ষা অর্থাৎ নির্বাচনের সময় আইন শৃঙ্খলার যেই জিনিসটা আমরা আলোচনা করি, আমি জানি না আপনারা এটা কীভাবে নেবেন। আমাদের যে পুলিশের যে ফোর্স আছে এটাকে যদি ডাবলও করা হয়, এমনকি যদি বিদেশ থেকে পুলিশও হায়ার করে নিয়ে আসা হয়, তাহলেও আপনি পৃথিবীর কোথাও সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। নির্বাচনের যে প্রধান স্টেক হোল্ডার্স পলিটিক্যাল পার্টিগুলি, তারা যদি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারে, একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে আরেকজন প্রতিদ্বন্দ্বী অপেক্ষা করবে যে পলিটিক্যাল পার্টি, অবশ্যই পলিটিক্যাল, দেখুন আপনি সকল কিছু সকল পরিবেশ আপনি নিশ্চিত করার পরেও দেখুন এই জায়গাটা আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আমি আপনাকে এটা শেষ করে বিরতি থেকে ফিরে আমি আপনার কাছে ফিরবো। দর্শক, ইস্পাহানী মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে আমরা কথা বলছিলাম ফয়েজ আহমেদের সাথে, এবং ফয়েজ আহমেদ আপনি বলছিলেন যে আসলে সরকার যতই চাক নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার, যতক্ষণ পর্যন্ত মেইন স্টেক হোল্ডার আপনার মতে রাজনৈতিক দলগুলো যতক্ষণ পর্যন্ত দেখুন, আমি সরকার যতই চাক বিষয়টা তা না, আমি আপনাকে একটা মানে প্র্যাকটিক্যাল অবস্থা বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে সরকার যে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা, এই জায়গাগুলি তো কাজ করবেই, এটা সরকারের ডিউটি, নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করা, এটা ট্রু। কিন্তু আপনি যদি আমাদের এখানে ইলেকশন কেন্দ্রিক ডেপ্লয়মেন্ট দেখেন, ঐতিহাসিকভাবে ডেপ্লয়মেন্টকে মূল্যায়ন করেন, দেখবেন যে লাঠি হাতে 2জন আনসার, 8জন আনসার, অস্ত্রসহ 2জন পুলিশ, বা এরকম একটা ক্যাপাসিটি নিয়ে ল এনফোর্সমেন্ট এজেন্সি কেন্দ্রে কেন্দ্রে নিয়োগ থাকে। এটা হচ্ছে আমাদের যেই পুরো দেশের যে ল এনফোর্সমেন্ট এজেন্সির যত সংখ্যা, এই টোটাল সংখ্যাটা এখানে মোতায়েন থাকে। এরপরও কি একটি কেন্দ্রে কি আইন শৃঙ্খলা দিয়ে ওই বলয় তৈরি করা সম্ভব যে কেউ এসে কিছু করে ফেললো কিনা? আমি এই জায়গাটায় বলার চেষ্টা করছি যে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থেই, দেখুন যখন একটি ফেয়ার ইলেকশনের জায়গা তৈরি হয় তখন প্রত্যেকটি ক্যান্ডিডেটই কিন্তু মনে করে যে সে যদি তার ন্যায্য ভোটগুলি পায় সে জিততে পারে, সে তার স্বার্থেই যেন কেউ কারো উপরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় বাধা না দেয়, ভোটারদের বাধা না দেয়, এই জায়গাগুলি এনশিওর করার চেষ্টা করে। সুতরাং সবগুলি স্টেক হোল্ডার যখন অ্যাক্টিভ হয়, এটা এমনিতেই একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ভালো পরিবেশ তৈরি করে। আমাদের এখানে আর অন্য কোনো মেকানিজম কিন্তু ইলেকশনের এই যে ল এনফোর্সমেন্টের ঠিক কি ফয়েজ আহমেদ আমার কাছে ঠিক পরিষ্কার নয়, একটু যদি বলেন যে সবগুলো স্টেক হোল্ডার যদি অ্যাক্টিভ হয়, এটা বলে আপনি আসলে কি বোঝাতে চাইছেন? মানে সবগুলি দেখুন, আপনি যখন নির্বাচনটা হবে এইরকম, ধরুন আপনি আওয়ামী লীগের সর্বশেষ যে নির্বাচন, একটি দল নির্বাচন করেছে শুধু নির্বাচনের জন্য, বাদ বাকি সবাই চেষ্টা করেছে সেই নির্বাচনটা ঠেকানোর জন্য। একবার ছিল বয়কট,
14 সালে ছিল ঠেকানো। তার মানে কি একটা রক্তারক্তি সাংঘর্ষিক অবস্থা আগে থেকেই তৈরি হয়ে থাকা। আর এখনকার যে নির্বাচন, সেখানে সবগুলি পলিটিক্যাল পার্টি চেষ্টা করবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সঠিকভাবে নির্বাচনে অংশ নেবে, সেই জায়গাটায় কাজ করবে, সে জায়গায় নিশ্চিত করা, তাই তো? এখানে আমার নির্বাচন বানচাল করার জন্য পোটেনশিয়াল একটা রিস্ক থাকতে পারে, সেটা হলো পতিত আওয়ামী লীগ। সে জায়গার বিরুদ্ধে তো সবার একটা সহাবস্থান আছে। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত মোতায়েন থাকবে। সুতরাং এটা নিয়ে তো অনিশ্চয়তার কোনো কিছু নাই। আমি কথাটা চাচ্ছেন যে নির্বাচন নিয়ে এখন নির্বাচন সুষ্ঠু সময় মতো নিয়ে তো বটেই, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নিয়ে কোনো অনিশ্চয়তার কোনো ব্যাপার নেই। ভাই ধরেন যেটা বলছিলেন, তাহলে এই যে নির্বাচন সময় মতো হবে না, এই ধরনের একটি ধারণা বা আলাপ কি একেবারে অবান্তর, বা এটিতে সরকারের কোনো ভূমিকা আপনি দেখতে পাচ্ছেন না? দেখুন, এখন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কেন এই ধারণাটাকে, এই যে লন্ডনের বৈঠকটার পরে ঘোষণা দেওয়া হলো যে যদি সবকিছু ঠিক থাকে, আপনি যে জায়গাটা যাচ্ছেন, যেটা আশরাফ ভাই মেনশন করেছেন, আমি কেন এটাকে অবান্তর বলতে বাধ্য হই বা আমি কেন ওই বক্তব্যের সঙ্গে একমত নই, এর কারণ হচ্ছে আমি তো প্রক্রিয়াটা দেখছি। সরকার ইতিমধ্যে ল এনফোর্সমেন্ট এজেন্সি সবাইকে নিয়ে, হোম মিনিস্ট্রিকে নিয়ে বৈঠক করে চূড়ান্তভাবে প্রত্যেকের পরিকল্পনা কি কি নিয়েছে, কার কি কি প্রয়োজন সেটা শুনেছে এবং বলে দিয়েছে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার জন্য। যাদের প্রশিক্ষণ দরকার তাদের প্রশিক্ষণ শেষ করা, যাদের আরো লোক নিয়োগ করা দরকার সেই লোকগুলি নিয়োগ করা। এটা কি নির্বাচনের প্রস্তুতি কিনা সরকারের দিক থেকে? কিন্তু নির্বাচন কমিশন এখনো জানে না যে কোন মাসে নির্বাচন। নির্বাচন কমিশন আমরা তো জানি না, নির্বাচন কমিশনও জানে না। নির্বাচন কমিশন এখনো জানে না। তো নির্বাচন কমিশনকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছেন উনি দায়িত্ব গ্রহণের 4 মাস পর, সেখানে উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আমি যদি আর কোনো ব্রেকডাউনে নাও যাই, তার মানে কি নির্বাচন, তারপরে তো সেই বৈঠকটা হলো লন্ডনে, আমি আপনাকে শেষ করে দেখবেন আপনার আমি বলছি যে ওই ব্রেকডাউনে আমি নাও যাই, এপ্রিল ফেব্রুয়ারি এই ব্রেকডাউনে নাও যাই, নির্বাচন কমিশন যখন জানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, এই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কি নির্বাচন কমিশনকে বাদ রেখে আর বাদ বাকি জাতির জন্য বলেছেন? তা তো না। তার মানে কি নির্বাচন কমিশনকেও ডিসেম্বরের মধ্যেই তার প্রস্তুতি সম্পন্ন করার জন্য বলা হচ্ছে। এবং নির্বাচন কমিশন বলেছে, এবং প্রধান নির্বাচন কমিশনার বিবিসির সাথে একটি ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে তিনি বলেছেন যে তারা পরিপূর্ণ প্রস্তুত, ইভেন যদি ডিসেম্বরেও সরকার নির্বাচন করে সেই জন্য তারা পূর্ণ প্রস্তুত। এবং এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটি নিয়েই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তিনি সুষ্ঠু একটি নির্বাচন সম্পন্ন করতে পারবেন। জি, তার মানে ওনার জায়গা থেকে উনি প্রস্তুতি সম্পন্ন দেখছেন। এর মধ্যে আপনি দেখেন ভোটার আইন সংশোধন হয়েছে, আরপিও সংশোধনের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে আছে, ডিলিমিটেশনের বিষয়গুলি চূড়ান্ত হচ্ছে। সুতরাং এই জায়গাগুলিতে যা যা নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য যতগুলি সাপোর্ট সরকারের দিক থেকে দেওয়া প্রয়োজন, এর সবগুলি সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং আপনি নির্বাচনের তফসিল ঘোষণা কবে হবে এটা কখনোই এত আগে ঘোষণা হয় না। নির্বাচনের তফসিল ঘোষণার সময় একটা সম্ভাব্য সময় তো এখন আমাদের পুরো জাতির সামনেই আছে, সেটা ধরেই অন্তত 2 মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, সেখানে প্রধান নির্বাচন কমিশনারই ঘোষণা করবেন কবে নির্বাচনটি হবে। সুতরাং এটা নিয়ে আসলে এই ধোঁয়াশাটা কেন গুরুত্বপূর্ণ আপনাদের জন্য? এই যে ফেব্রুয়ারি অথবা এপ্রিল, ডিসেম্বর থেকে জুন, মানে এটা না করে আপনারা কেন একটা মাস বলে দিতে পারছেন না যে এই মাসে নির্বাচন হবে? এবার দেখুন, এখন আমাকে ঠিক শুরুর আলাপটা যেতে হচ্ছে, যে আলাপটা আমাদের এখানে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে আমি যদি 3টা পক্ষকে মোদ্দা কথায় ভাগ করি, তাহলে কেউ কেউ প্রথমে সংস্কার শুনতে পছন্দ করেন, কেউ কেউ সংস্কার, বিচার এবং নির্বাচন, এই ফরমেশনটা ভালো লাগে কারো বিচার, সংস্কার, নির্বাচন এই ফরমেশনটা ভালো লাগে, কারো নির্বাচন, সংস্কার, বিচার এই ফরমেশনটা ভালো লাগে। এটা হচ্ছে ফরমেশন ভালো লাগার মন্দ লাগার বিষয়। আপনার কিছু তো কাজে সরকার হাত দিয়েছে। সংস্কারের বিষয়ে আপনি যে লন্ডন বৈঠকের কথা বারবার বলছেন, সংস্কারের বিষয়ে আপনারা কি এখনো একটা শহীদের তালিকা করতে পেরেছেন? সেটি আপনার শুরুতে এসে শুরু করেছিলেন, তারপরে কেন এটি থেমে গেছে? থেমে যায়নি না, এটি থেমে গেছে। নো, ফয়জ আহমেদ, এটি থেমে গেছে। এটা থেমে যায়নি। কে বলেছে আপনাকে থেমে গেছে? একটি গেজেট অলরেডি প্রকাশিত হয়েছে 8 শতাধিক শহীদকে নিয়ে, এবং সেখানে বলা হচ্ছে আরও অনেকগুলি সংখ্যা নিয়ে। এখন পর্যন্ত পরিবারের সঙ্গে, আপনি জানেন যে হসপিটাল থেকে যদি একজন মানুষ মারা যায়, তার লাশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায় ডেথ সার্টিফিকেট। জুলাইয়ে কোনো লাশ হসপিটাল থেকে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি ছিল ডেথ সার্টিফিকেট না নেওয়া। ডেথ সার্টিফিকেট না নিয়ে সেই জায়গাগুলিতে একই জিনিস গোপালগঞ্জে হয়নি। একটা হচ্ছে হসপিটাল থেকে লাশ জোর করে নিয়ে যাওয়া, আর একটা হচ্ছে হসপিটাল থেকে ফোর্স করা, আপনি লাশ নিয়ে যেতে পারবেন ডেথ সার্টিফিকেট ছাড়া। আপনি তো ওনাদেরটা বলছেন, ওটাই বলছেন যে ওটা কি আপনি ধরে নিয়েছেন সত্য,
সরকারের যে একাধিক কর্তৃপক্ষ এই বিষয়ে বক্তব্য দিয়েছে সেটা আপনি সত্য মনে করছেন না, কিন্তু এর পিছনে যৌক্তিক কারণ আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেন যে কয়েকটি লাশের ময়নাতদন্ত করা হয়েছে, সেটি আমি কিসের ভিত্তিতে বিশ্বাস করব জনাব ফয়েজ আহমেদ? কারণ কোনো পত্রপত্রিকা, কোনো মিডিয়া তো এই ধরনের কোনো রিপোর্ট দেখতে পাচ্ছি না। আমি আপনাকে বলছি, সুতরাং ওই যে লাশ নিয়ে যাওয়ার সহজ পদ্ধতি ছিল যে পোস্টমর্টেম না করা। অনেকগুলি পরিবার, আমাদের এখানে নানান ধরনের ট্যাবু আছে, অনেকগুলি পরিবার এখন লাশ তুলতে দিচ্ছে না, যে সে এমনিতেই দাবি করবে যে এটা জুলাই শহীদের লাশ। এই জায়গা নিয়ে একটা ডিবেট আছে, এগুলি একটা মীমাংসার জায়গায় আসতে হবে। সুতরাং যেই জায়গাগুলি ডিবেট নিষ্পত্তি করা গেছে, শুদ্ধ একটা শহীদের তালিকা করা গেছে, সেগুলি অলরেডি প্রকাশিত করা যায়নি, এটা সঠিক নয়। এর বাহিরে প্রায় 1400 মতো এটা নিয়ে দাবি আছে, প্রত্যেকটি ধরে ধরে তদন্ত করা লাগছে। আপনি যদি এখন হুট করে বলে দেন যে একজনকে আপনি মোটামুটি কথা শুনে পারপার্শ্বিকতা দিয়ে বুঝে আপনি নিশ্চিত করে দেন কোনো ডকুমেন্টারি এভিডেন্স ছাড়া, এটা ভবিষ্যতে একটা ত্রুটিপূর্ণ তালিকা হিসেবে সামনে আসতে পারে সেই জায়গাটা। সুতরাং এই যে সংস্কার, নির্বাচন এবং বিচার, এই বিষয়গুলিতে কিন্তু লন্ডন বৈঠকে ব্যাপকভাবে আলোচনা হয়েছে। সেই বৈঠকের যে যৌথ আপনার বিবৃতি, সেখানেই কিন্তু একটা যদি কিন্তু আছে। আপনি যখন বলছেন যে ফেব্রুয়ারি আবার এপ্রিল, এটা কেন বলছেন? সেখানেই বলা হচ্ছে সন্তোষজনক অগ্রগতি, সেখানে সন্তোষজনক পুরো জাতির জন্য। যেটি সন্তোষজনক বিএনপির জন্য সেটি সন্তোষজনক হবে না, জামাতের জন্য সেটি সন্তোষজনক হবে না, সবার সন্তোষজনক হওয়ার সংজ্ঞা তো আলাদা আলাদা। আমাদের সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রক্রিয়ায় কাজ করছে, এই প্রক্রিয়ায় কাজ কিন্তু এই যে বিষয়গুলিতে ঐক্যমত্য হচ্ছে, যে আশরাফ ভাই যেগুলি মেনশন করেছিলেন, যে ঐক্যমত্যের ক্ষেত্রে কিন্তু যে আমরা 4 জন আছি, এর মধ্যে 3 জনের ভোট যার পক্ষে, ঐক্যমত্যের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয় ডিসএগ্রিমেন্ট আছে সেটি হচ্ছে পিআর পদ্ধতি, এবং জামাত গতকালও তাদের সমাবেশ থেকে বলেছে যে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যেতে চায় না। এবং সে যদি আমরা ধরে নেই যে জামাত এই সিদ্ধান্তে অনড় থাকবে, আমি খুব ছোট করে আপনার কাছে অ্যানসার চাই, সরকার তাহলে কি করবে? জামাত এবং এনসিপি যদি অনড় থাকে যে তারা পিআর পদ্ধতি নির্বাচন জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো এজেন্ডা নয়। জাতীয় ঐক্যমত্য কমিশন এবং তার পূর্ববর্তী সময়ে নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে যে মানুষগুলি সবচেয়ে বড় ক্যাম্পেইনার ছিলেন, যারা এই বিষয়ে সবচেয়ে বেশি ভোকাল ছিলেন, সেই মানুষগুলি ওই কমিটির অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে এমন এক ঐতিহাসিক বাস্তবতা তৈরি হয়েছে, যখন পিআর পদ্ধতিটা তারা মনে করেছেন যে ইরেলেভেন্ট হয়ে পড়েছে। সেজন্য কিন্তু ওনাদের কোনো এই যে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন, সেই কমিশনের কোনো প্রপোজালও পিআর পদ্ধতি নেই। এই যে সমস্ত পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা, সেটা আমি জানি না। যে পদ্ধতিতে নির্বাচন এখন আলোচনাটা হচ্ছে, সেই এজেন্ডা তো পিআর পদ্ধতি নেই। সুতরাং আপনি ঐক্যমত্যের প্রশ্ন যদি আসেন এই ঐক্যমত্য কমিশনের আলোকে, তাহলে সেখানে তো পিআর পদ্ধতি আমার এজেন্ডাতেই নেই। পিআর পদ্ধতি নিয়ে শুধুমাত্র আলোচনা হয়েছে যদি পার্লামেন্টে আপার হাউস হয়, সেই আপার হাউসে পিআর পদ্ধতিতে হতে পারে কি পারে না, সেই ডিবেটের জায়গা থেকে ময়দানে যে আলাপ হবে, ময়দানের সবগুলি আলাপ নিয়ে যদি আমরা এটা নিশ্চিত হয়ে যেতে পারি যে ঐক্যমত্য কমিশন ময়দানের আলাপের জন্য বসে থাকবে, তাহলে পলিটিক্যাল পার্টিগুলি ময়দানে গিয়ে সবাই ঠিক করে আসতে হবে। জনাব আশরাফ কাছারি, এই প্রসঙ্গে সংক্ষেপে আপনার বক্তব্য। আমি অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তার সাথে যুক্ত যারা, তাদের সবাইকে অন্তর্বর্তী সরকারের টেক্সট বুক ডেফিনেশনটা পড়তে বলবো। এটা তাদেরকে অনেক উপকার করবে, কেননা টেক্সট বুক ডেফিনেশনে তার আসলে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়াটাই তার প্রধান কাজ। এখন ধরে নিলাম হাসিনার 16 বছরের খারাপ শাসন ছিল, গণ অভ্যুত্থান হয়েছে, নতুন একটি দলের উদ্ভব হয়েছে, দক্ষিণপন্থীদের বিকাশ হয়েছে, এইগুলো কি অন্তর্বর্তী সরকারের কনসিডারেশনের বিষয়? দেখুন, আপনি যদি মডারেটর হন, আপনাকে ভিন্ন মতের 3 জন 4 জন মানুষকে ডিল করে অনুষ্ঠানকে শেষ করতে হয় না? অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই তার উদ্দেশ্য এবং লক্ষ্যের একটি গলদ আমরা দেখতে পাচ্ছি। তারা তাদের ক্ষমতার চেয়ে আরও বেশি ক্ষমতাকে তারা বাস্তবায়ন করবে বলে মনে করছেন। কেন বা তাকে এই ম্যান্ডেট কে দিয়েছে আমি জানি না। এবং দেখুন, আমরা প্রায় অতীতে আমাদের যত তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার হয়েছিল, তারা কখনো সমস্ত রাজনৈতিক দলের সমর্থন পায়নি। এই সরকার সেটি পেয়েছিল, কিন্তু তার পরিণতির দিকে আমরা যখন তাকাই, তখন দেখতে পাচ্ছি যে এই বিতর্কগুলো তারা উস্কে দিচ্ছেন। নির্বাচন নিয়ে যত অনিশ্চয়তা, সব কিছুর জন্য 80% দায়ী অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার একটি তারিখ ঘোষণা করতে পারেন না কেন? উনি কি তারিখ উৎপাদন করবেন? তারিখ ঘোষণা করার সাথে তার সমস্যা কোথায়? এখন দেখুন, তার প্রেস অফিস এবং তার অনেক উপদেষ্টারা বারবার ডিসেম্বর থেকে জুন বলতে থাকেন। তারপরে তারাই তো এপ্রিলের কথা বলেছিলেন, তারপরে লন্ডনের পরে তারাই তো ফেব্রুয়ারির কথা বলেছেন। কাজে আজকে যদি মানুষ হতাশ হয়, অনিশ্চিত মনে করে, তাকে আপনি কোনো দোষ দিতে পারবেন না। সরকারটিকে এর দায় নিতে হবে। এবং আমি আপনাকে আজকে বলে যাচ্ছি, এই সরকার নিজস্ব মতলবে
অনেকে কাকে কোলে যাকেই নিচ্ছে তাকে আপনার সময় দিতে গিয়ে যদি নির্বাচন বিলম্বিত করতে হয়, এই নির্বাচন করার অবস্থায় তারা নাও থাকতে পারেন। দেশের পরিস্থিতি এমন খারাপ হতে পারে। আপনি গোপালগঞ্জের কথা বারবার জিজ্ঞেস করছিলেন, পুরো দায় সরকারের। রক্তপাতহীন গোপালগঞ্জ হতে পারত। এই রক্তপাত কাকে সাহায্য করলো? আওয়ামী লীগকে, ভারতকে। তারা 4টি লাশ 5টি লাশকে এখন 300টি লাশে রূপান্তরিত করেছে। কেন নৌবাহিনী নদীতে টহল দিচ্ছে তার একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কমিটি গঠন করা হয়েছে এটি অত্যন্ত অগ্রহণযোগ্য। এটি হাসিনা আমলের কমিটি গঠনের নজির। এই সরকারটি পতিত সরকারের মতো করে দেশ শাসন করার চেষ্টা করছেন। এই কমিটিতে তাদের রাখা উচিত ছিল যারা দলনিরপেক্ষ বা সরকার নিরপেক্ষভাবে যেই বাহিনী গুলি চালিয়েছে সেই বাহিনী তো বলবেই যে আমি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছি। আপনি এই গল্প পড়েননি? আমাদের ক্রসফায়ারের আত্মরক্ষা, র্যাবের আত্মরক্ষা, ডিজিএফআইয়ের আত্মরক্ষা। এই সরকার এই প্রেসক্রিপশন খাচ্ছে যে তাদের আত্মরক্ষার্থে 4 জন নাগরিককে গুলি করা হয়েছে। তারা যদি আপনার জুলুমবাজও হয়ে থাকে তার উপরে আপনি নতুন করে জুলুম করতে পারবেন না। এই সরকারের অনেক লোক কিন্তু সুশীল সমাজের অংশ ছিলেন, নাগরিক সমাজের অংশ ছিলেন, মানবাধিকার কর্মী ছিলেন। তাদের এখনকার কাজকর্মে আমরা তার কোনো পরিচয় দেখতে পাই না। এখন গোপালগঞ্জ যেটা তারা তৈরি করেছেন, যেই সরকার গোপালগঞ্জের মতো ছোট একটি জেলাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কি করে 64টি জেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে নির্বাচন দিতে পারবে? দেখুন, আমি মনে করি রাজনৈতিক ঐক্যমত্য অবশ্যই জরুরি, কিন্তু আপনি যখন মডারেটর আপনাকে কিন্তু অনেক কিছুর কল নিতেই হবে। আপনি কল না নিয়ে শুধু বিতর্ককে উস্কে দিবেন এবং ভিন্নতাকে ছড়িয়ে দিবেন, সরকারটির আচরণ হচ্ছে তাই। এই যে পিআর পদ্ধতি নিয়ে আপনি পরিষ্কার কেন বলছেন না নির্বাচন কমিশন সংস্কারের কোথাও এটি ছিল না? কাজেই সেইখানেই কিন্তু বিতর্ক থেমে যাবে। অনেকেই স্বপ্ন দেখছেন পিআর করে তারা ক্ষমতায় চলে যাবেন। আপনাকে তো দেখুন, সরকারটির যেটা মূল সমস্যা, এক্সপেকটেশন ম্যানেজমেন্টে তারা ফেল করছে। আর নির্বাচনের তারিখ কবে হবে এটি কি সরকারের মালিকানাধীন কোনো বিষয়? তার আচরণে কেন আমাদের সন্দেহ হচ্ছে যে এই সরকারের মতলব হচ্ছে দীর্ঘস্থায়ী হওয়া? তা এই সরকারের মতলব হচ্ছে ওই যে কেউ একজন হাতের 5 আঙ্গুল দেখালে বলে ফেলে যে আমরা 5 বছর থাকবো, এবং একজন বলে ফেলেছে যে আমরা তো নির্বাচিত। এক উপদেষ্টা বলেছেন এক অনুষ্ঠানে। অদ্ভুত সব কাণ্ড কারখানা। দেখুন, তারা কি করে নির্বাচিত হয়েছেন বা উপদেষ্টা হয়েছেন উই ডোন্ট নো। বাট এখন প্রশ্ন করতে বাধ্য হচ্ছি যে তারা আসলে আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটকে বা আমাদের সম্ভাবনাকে কতটা ডিরেল করতে পারেন। এই সরকার তার সবচেয়ে বড় উদাহরণ। দেখুন, অতীতে তত্ত্বাবধায়ক সরকাররা 3 মাস ছিল, তখন কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও দুর্বার ছিল, কারণ একটি দল ক্ষমতা থেকে বিচ্যুত হতো, একটি দল ক্ষমতায় যাবে। গত 3-4টি তত্ত্বাবধায়ক ওই পরিস্থিতিতে তারা নির্বাচন করেছে না, 90 দিনের মধ্যে নির্বাচন করেছে না। 11 মাসে এই সরকার যা পরিবর্তন করেছে আমলাতন্ত্রে কিংবা পুলিশে, আসলে কিছুই করেনি। সেই লতিফুর রহমানের সরকার তো প্রথম দিনেই করেছেন। তাদের চোখে কি সেই নজিরগুলো নাই? আপনাকে পরিষ্কার খেয়াল রাখতে হবে। 90 দিনে তো তারা সেটি ওই সরকারের এজেন্ডা এবং এই সরকারের এজেন্ডা কিছুটা ভিন্ন ছিল। অফকোর্স ভিন্ন ছিল, কিন্তু এজেন্ডা যদি আপনি নিজে তারা এসেছেন শুধু নির্বাচন, আরেকটি সুষ্ঠু নির্বাচন করার জন্য, কিন্তু এই সরকার এসেছিলেন একটি সংস্কারের এজেন্ডা। এই সংস্কার এই সরকারকে কে করতে বলেছে? সংস্কার কোথায় লেখা ছিল জুলাই আগস্টে? আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি, গণঅভ্যুত্থানের পরে এটি তো মানুষের এক্সপেকটেশন। আমরা যদি ইন্টারপ্রেট করি, মানুষের আশা আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক অধিকারের বাংলাদেশ, আশা আকাঙ্ক্ষা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, আশা আকাঙ্ক্ষা হচ্ছে প্রধানমন্ত্রীর অপার ক্ষমতা না থাকা। তারপরে যে কমিশনগুলো হয়েছে সংস্কারের নামে গত 6 মাস 8 মাস ধরে যে কাণ্ড কারখানা ঘটছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, এর কোনো পরিণতি আপনি দেখতে পাবেন না। 2007-8-এর সরকার যেভাবে পালিয়ে গেল আওয়ামী লীগের হাতে কোনো রকমের ক্ষমতা দিয়ে, এই সরকারের পরিণতি তার থেকেও খারাপ হতে পারে। দেখুন, আপনি যখন অভ্যন্তরে নিজস্ব মতলব তৈরি করেন এবং কোথাও কোথাও আপনার ক্ষমতার বাইরে অনেক কিছু পাওয়ার চেষ্টা করেন, সমাজের অনেক, দেখুন আমাদের অসঙ্গতির তো কোনো শেষ নাই। এই সরকারের কি দায়িত্ব এই অসঙ্গতিগুলো দূর করা? এই যে বিবাদমান রাজনৈতিক অস্থিরতা, এর জন্য এই সরকার দায়ী। এই সরকার এনসিপিকে গোপালগঞ্জে যাওয়ার অনুমতি কেন দিয়েছে? এখন এনসিপির যে কোনো জনসভায় রাষ্ট্রীয় অর্থ কত খরচ হয় সরকারটির বলতে অসুবিধা কি? এটি আমরা জানতে চাই। অন্য রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড নাই, এই অভিযোগ যদি তোলে সরকার কোনোভাবেই এর দায় এড়াতে পারবে না। তাদের 2 জন লোক এখনও উপদেষ্টা হয়ে আছেন, এটি কিংস পার্টি না তো কি? কাজেই আপনি যখন দেখুন, এদেরকে কিন্তু আমরা সম্ভাবনাময় মনে করতাম,
সরকারটির কারণে এদের সম্ভাবনা এবং এদের কারো কারো ব্যক্তির কমেন্টের কারণে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোক কোত্থেকে এসছেন উই ডোন্ট নো, বাট যেভাবে একজন বিএনপি নেতা সম্পর্কে মন্তব্য করছেন, গভর্নমেন্টটা পুরো অনিশ্চয়তার জন্য দায়ী হবে ইতিহাসের কাছে। রুমিন ফারহানা, আপনার কাছে একটু যেতে চাই। আপনি তো জানেন যে গোপালগঞ্জের ঘটনার পরপরই আবার কক্সবাজারের চকরিয়ায় দলীয় কর্মসূচিতে একটা বাধা দেওয়ার ঘটনা ঘটেছে এবং অস্থায়ী মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে, যেটার কারণে বিএনপিকে দায়ী করছে এনসিপি। এবং এটি যেই আশরাফ কায়সার যেটি বলছিলেন যে যেই ঘটনা ধরে সেটির সূত্রপাত, সেটি হচ্ছে কক্সবাজারের সমাবেশে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে কক্সবাজারের নব্য গডফাদার বলে আখ্যা দিয়েছেন এবং তারপরে এই ঘটনাটি ঘটেছে। এখন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট তার ফেসবুক স্ট্যাটাসে একটি প্রশ্ন রেখেছেন, আমি যদি প্রশ্নটি আপনাকে করতে চাই সংক্ষেপে, সেটি হচ্ছে যে হাসিনার 15 বছরে চকরিয়াতে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রতিবাদ হয়েছে এমন প্রমাণ কেউ দিতে পারবে না। চকরিয়া সম্পর্কে আমার অভিজ্ঞতা 2001 সাল থেকে, এমনকি 2 সালাউদ্দিনের নির্বাচনে আমি দায়িত্ব পালন করেছি। আজকে কক্সবাজারের চকরিয়ায় এত বিএনপি কোথা থেকে এলো? এরা কেন গত 15 বছর অ্যাক্টিভ ছিল না? আপনি এর উত্তরে কি বলবেন? আমি এর উত্তরে বলবো, গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটানো হয়েছে এবং চকরিয়ায় যে ঘটনাটি ঘটানো হয়েছে এনসিপির তরফ থেকে, এই আমি বিএনপির পার্টটা পরে আসছি, আমি এনসিপিরটা ব্যাখ্যা করি, না হলে বিএনপির ব্যাখ্যা আমি দিতে পারবো না। এই দুটোই ইচ্ছাকৃত। কেন ইচ্ছাকৃত? এর আগেও তো এনসিপি সেই উত্তরবঙ্গ থেকে তাদের সভা সমাবেশ শুরু করেছে। কোথাও তো মার্চ টু উত্তরবঙ্গ, মার্চ টু রংপুর, মার্চ টু দিনাজপুর, মার্চ টু গাইবান্ধা করে নাই, মার্চ টু গোপালগঞ্জ কেন? দেখেন, মার্চ টু যখন আপনি বলেন তখন কিন্তু অন্য ধরনের একটা দত্তনা তৈরি হয় এবং এই দত্তনাটা আপনি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করেছেন এবং তার ফলশ্রুতিতে 5 জন মারা গেছেন, কারো কোনো ময়নাতদন্তের বালাই নাই। পুলিশ এখন মানে হরে দরে সকলকেই গ্রেফতার করার মানে চেষ্টা করছে, সকলেই গ্রেফতার আতঙ্কে ভুগছেন এবং রাজার দলটি ডগ স্কোয়াড নিয়ে এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। ওখানে গিয়ে আগে কুকুররা সব গিয়ে উপস্থিত থেকে শুকে টুকে দেখে এখানে কোনো রকম গন্ডগোল হওয়ার কোনো আভাস আছে কিনা। তারা যেই ফ্লোরে রুম ভাড়া নিচ্ছেন সেই দুটো ফ্লোরে অন্য কোনো কমন পিপল ঢুকতেও পারবেন না, থাকতেও পারবেন না। এটা তো ভাই সম্রাটের মতন ব্যাপার, তাই না? একটা নিবন্ধনহীন দলকে সম্রাটের ট্রিটমেন্ট দেয়া হচ্ছে। একটা নিবন্ধনহীন দল নিয়ে দেখুন, আমরা 3 জন আজকে মাথার ঘাম ঝরিয়ে আলোচনা করছি। এই মনোযোগটাই তো তাদের পাওয়ার কথা না। পলিটিক্সে এই মনোযোগটা পেতে যেই অভিজ্ঞতা, যেই জনপ্রিয়তা এবং যেই শক্তিমত্তার দল হওয়ার প্রয়োজন, তার কোনোটি এই দলটি নয়। কিন্তু এই দলটিকে নিয়ে আমরা 3 জন যখন এখানে আলোচনা করছি, সরকারের কর্তা ব্যক্তিরা যখন কুকুর বেড়াল পাঠিয়ে ডগ স্কোয়াড দিয়ে কোটি কোটি টাকা, রাষ্ট্রের কোষাগারের কোটি কোটি টাকা তাদের পেছনে ঢেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছেন, তার কারণ কি? তার কারণ তারা কোথাও গিয়ে মার্চ টু গোপালগঞ্জ বলবেন, আবার কোথাও গিয়ে বলবেন এখানে গডফাদার ছিল। এবং আপনি দেখুন তার অডাসিটি, এই 1 বছর আগে এই ছেলে মেয়েগুলোকে আমরা কিন্তু কেউ চিনতামও না, কিন্তু ততদিনে বিএনপির টপ লিডারশিপ থেকে ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের বিরুদ্ধে 60 লক্ষ আসামি করে ফেলা হয়েছে। আমাদের একেবারে মৃত ব্যক্তিও মামলার আসামি, এমন অবস্থা। এর মধ্যে কিন্তু আমাদের কয়েকশো নেতা গুম হয়ে গেছে, অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অনেকে বাবার জানাজা অ্যাটেন্ড করতে পারে নাই, অনেকে আবার হাত পা বেরি, ডান্ডা বেরি পড়ে জানাজা অ্যাটেন্ড করেছে। সো আমাদের এই প্রেক্ষাপট রচনাকে আপনি তুচ্ছ করবেন। আমাদের স্ট্যান্ডিং কমিটির একজন অত্যন্ত সম্মানিত নেতা, তার কথা আপনার কি সংবিধান সংশোধন কাউন্সিল না কি একটা নিয়ে আলোচনা হচ্ছিল, ঐক্যমত, তারাও যেমন আপনাদেরকে তুচ্ছ করছেন, সেরকম আপনিও যখন বলছেন যে এদেরকে তো 1 বছর আগে আমরা চিনতামই না, তখন তাদেরকেও তুচ্ছ করা হচ্ছে কিনা? কারণ এই যে গণ অভ্যুত্থানটি, সেটি তো তাদের মতো ছেলে মেয়েদের নেতৃত্বে হয়েছে, সেটিও তো আমাদের স্বীকার করে নিতে হবে। সেটি স্বীকার করছি বলেই তো যে দেখেন না 1 ঘন্টা ধরে আলাপ করছি আমরা, কিন্তু কেবলমাত্র যদি তারাই করতো এবং এর মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলোর পার্টিসিপেশন না থাকতো, নট উইথ দ্য ব্যানার, উইদাউট ব্যানার পার্টিসিপেশন না থাকতো। ফর এক্সাম্পল, আশরাফ ভাই আপনার তো মনে আছে 2 তারিখে আপনার আর আমার দেখা হয়েছিল ঝিকাতলায়, আপনি যখন কবি সাহিত্যিকদের যেই সমাবেশ ছিল সেখানে ছিলেন, আবানি মাঠের পাশে। এক্স্যাক্টলি। 3 তারিখে তো আপনাদের সকালের মনে থাকার কথা, আমার বাড়ি ভাঙচুর হলো, আমি গিয়ে আপনার শহীদ মিনারের সামনে দাঁড়ালাম। এগুলো তো না
মনে থাকার কথা না, এগুলো 1 বছর আগের কথা মাত্র। সো পলিটিক্যাল পার্টিগুলো ছিল না, এটা খুব ভুল। সকল রাজনৈতিক দল ছিল। বিএনপি আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনে যাবে কি যাবে না সেটি নিয়েও কিন্তু তারা এক ধরনের দ্বিধার মধ্যে ছিল, এবং বিএনপি আমরা যদি সিনিয়র অনেক নেতার বক্তব্যে সেটি আমরা যদি আনুষ্ঠানিক, হ্যাঁ খুব সঠিক, আমরা যদি আনুষ্ঠানিকভাবে যেতাম, যে কারণে আমাকে গিয়ে বলতে হয়েছে যে আমি আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে এসেছি। আমি আনুষ্ঠানিকভাবে গেলে ব্রাশ ফায়ার করতে সরকার 2 মিনিট চিন্তা করতেন। এই ব্রাশ ফায়ার শুরু হতো 15 তারিখে। সুতরাং আনুষ্ঠানিকভাবে যাওয়ার উপায় ছিল, কৌশলগত একটা ব্যাপার ছিল, অ্যাবসলিউটলি কৌশলগত একটা ব্যাপার ছিল। আর আমি যে কথাটা আপনি আমাকে থামিয়ে দিলেন, বিএনপির অতি সম্মানিত একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বারের কথা সংবিধান সংশোধন বা ঐক্যমত কমিশনে আপনার মতের সঙ্গে মিল নাও থাকতে পারে, মত মিল নাও হতে পারে, তাকে আপনি কি করে গডফাদার বলেন? আর আমি যদি তর্কের খাতিরে সকল অভিযোগ সত্য বলে ধরে নিই এনসিপির, তাহলে আপনারা স্পেসিফিক্যালি বলেন কে কোথায় কবে কোন জমি কার কাছ থেকে কত টাকা কি টাকা চাঁদা চেয়েছে বলেন। আপনি হাওয়ায় অভিযোগ তো করতে পারেন না, আপনারা তো হাওয়ায় অভিযোগ করতে পারেন না। যদি করেন তাহলে আমাদের বুঝতে হবে যে আপনারা চাইছেন সেখানে একটা গন্ডগোল হোক, এটা তারা চেয়েছে। কারণ এই যে ধরুন চট্টগ্রামে যে একটা ছাত্র দলের চকরিয়ার কথা যেটা আপনি বলছিলেন, সেটা তো হতো না, হয়েছে কারণ বিএনপি চেয়েছে এটা হোক, সেই কারণেই তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং ঘটনা ঘটেছে। সেই কারণে দেখেন আজকে আমি আবার এই নামটা উচ্চারণ করে আপনার সাথে আলোচনা করছি। সো প্রচার, এই প্রসার একটা কথা আছে না, ওনাদের প্রচারণা সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, সমালোচনা হোক প্রশংসা হোক, দ্যাট ইজ আ প্রচার। সো এই প্রচারটা তারা রাখতে চাইছেন, জারি রাখতে চাইছেন। আমি যদি ধরে নিই যে তারা ফাঁদ পেতেছিলেন, তাহলে বিএনপি সেই ফাঁদে পা দিয়েছিলেন, সেই জন্য এই ঘটনাটি ঘটেছে। দেখুন, ফাঁদ পাতা বা ফাঁদে পা দেয়া যেটাই আপনি বলেন না কেন, পলিটিক্সে এইরকম ঘটনার রিয়াকশন এরকম হবে, এটা খুবই স্বাভাবিক। আর বিএনপি যদি পাতা ফাঁদে পা দিত, তাহলে সালাউদ্দিন আহমেদ ভাই তাদের নিরাপদে ওই জায়গা, তার কনস্টিটিউয়েন্সি ক্রস করার যে নিরাপত্তা তিনি তার নেতাকর্মীদেরকে শক্তভাবে নির্দেশ দিয়ে তাদেরকে যে নিরাপত্তা এনশিওর করেছেন, ওই নিরাপদে তারা ওই জায়গা ত্যাগ করতে পারতো না। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, একটা শেষ প্রশ্ন করতে চাই। সেটি বিএনপির যে যুব দলের নেতাকর্মীরা তারা সম্প্রতি একটি স্লোগান দিয়েছেন, আপনি জানেন, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আর শনিবার বিএনপি মহাসচিব বলেছেন 1971 হচ্ছে আমাদের মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। এই সিদ্ধান্ত এবং অবস্থান বিএনপি কবে থেকে নিয়েছে যদি একটু বলেন? ডে 1 থেকে, বিএনপি জন্মলগ্ন থেকে। বিএনপি প্রতিষ্ঠিতই হয়েছে একজন বীরুত্তমের হাত দিয়ে। জামাত তো 4 দলীয় জোট সরকারের অংশ ছিল এবং তারা তো যুদ্ধাপরাধের জন্য এখন পর্যন্ত ক্ষমা চায়নি, এবং তারা তো এখন পর্যন্ত সেই অবস্থায়। একদম ওই যে রাজনৈতিক কৌশল, যে কৌশলে জামাত একসময় আওয়ামী লীগেরও যুগপৎ আন্দোলনের অংশ ছিল। রাজনীতিতে তো কৌশল আপনাকে নিতে হবে। এই বক্তব্য একটি রাজনৈতিক কৌশল না, 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 এই কারণেই যে বিএনপি জন্মই হয়েছে একজন বীরুত্তমের হাত দিয়ে। বিএনপিতে যতজন বীরুত্তম, বীর প্রতীক সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন, বাংলাদেশে আর কোনো দলে এত তো দূরের কথা, এর আশপাশেও নাই। সুতরাং বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করা দল, লালন করা দল। এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের ব্যাপারে শুধু বিএনপি কেন, বিএনপি যেহেতু গণমানুষের রাজনীতি করে, সুতরাং গণমানুষের পালস বুঝে বিএনপিকে পলিটিক্স করতে হবে। এটা উল্টা পথে যাওয়ার আর উপায় নাই, তাহলে পলিটিক্স থাকবে না বিএনপি। তো গণমানুষ মুক্তিযুদ্ধের সাথে আছে। মুক্তিযুদ্ধকে বহুভাবে পলিটিসাইজেশন করার চেষ্টা হয়েছে আওয়ামী লীগের সময়, মানুষ এটাকে ভালোভাবে নেয় না। অসংখ্য ধন্যবাদ জনাব ফয়েজ আহমেদ। একেবারে শেষ প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই। আশরাফ কাসার বলেছেন যে ওনার মনে হচ্ছে যে এখন নির্বাচন পিছিয়ে যাবে, এবং এটি অনেকের কাছেই মনে হচ্ছে যে হয়তো এই সরকারের আমলেও নির্বাচন হবে কিনা সেটি নিয়েও এক ধরনের অনিশ্চয়তা। 30 সেকেন্ডে যদি বলেন নির্বাচন কবে হবে, আপনাদের আমলে হবে কিনা? অনেক অভিজ্ঞ মানুষ, অনেক কিছু মনে করতে পারেন। আমি আনফরচুনেটলি সরকারের ভিতরে মানুষের আমার এই মনে করার ক্ষমতাটা না বন্ধ আছে। আচ্ছা, আমি যা দেখি তার বাইরে কিছু বলতে পারি না। বলেন আমাদেরকে কবে নির্বাচন হবে? ধরুন এই যে আশরাফ কায়সার ভাই বলছেন যে 111-এর সরকারের থেকেও খারাপ পরিণতি এই সরকারের হবে। এটা কেন হবে না জানেন? 111-এর সময় এই কথাটা কেউ বলতে পারে নাই, এখন বলতে পারছে। যাই হোক, অনেক ক্ষোভ অভিমান নানান জনের নানান কারণে থাকতে পারে। আমি আপনাকে যদি সরকারের প্রস্তুতির জায়গা থেকে বলি বা সরকারের অবস্থানের জায়গা থেকে বলি, নির্বাচন নিয়ে আমি আশরাফ কায়সার ভাইকে আশ্বস্ত করছি, কোনো দুশ্চিন্তা করবেন না, নির্বাচন হবে।
কবে? ভোটের জন্য প্রস্তুতি নেন। কবে হবে ফয়জ হবে আহমেদ? তো বটে, নির্বাচন হবে। নির্বাচন ওই যে আপা আবার বলছে না যে আমরা বারবার ডিসেম্বর থেকে জুন কেন বলছি, আমি কিন্তু এটা আমার বলিনি। একদম সময় নেই। আমি কিন্তু আমি আমার বলছি যে প্রযোজক ডিসেম্বরের বলছেন যে মধ্যে তার মানে প্রস্তুতি জি। শেষ করা। জি, নির্বাচন প্রধান উপদেষ্টা যেটি বলেছেন সেটা হচ্ছে আপনার আগামী ডিসেম্বর থেকে জুন। আগামী রমজানের আগে। আগামী রমজানের আগে।